বিষয়টা হচ্ছে কি জানেন? না আমরা তো প্রত্যক্ষদর্শী না। তবে ডেড বডি দেখার পরে আমাদের যেটা আশঙ্কা মনে হচ্ছে, আমরা এটা মনে করতে পারছি না যে এটা স্বাভাবিক মৃত্যু। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী নিয়ে যেরকম অত্যাচার বা আক্রমণ হচ্ছে, হিন্দি ভাষীরা করছে যেটা, এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপরে সারা ভারতবর্ষব্যাপী। আমরা ভাবছি এটা তার অঙ্গ কিনা। আমরা ভাবছি যে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা। এটা তার একটা অঙ্গ কিনা, এটা আমরা বিষয়টা মনে করছি, এবং এই বিষয়টা আমাদের চাইতে ভালো বলতে পারবে মহারাষ্ট্র প্রশাসন যদি সঠিক তদন্ত করে, এবং আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত কারণ বেরিয়ে আসুক। আমরা আশাবাদী ভারতবর্ষের সংবিধানের উপরে বা প্রশাসনের উপরে তারা সঠিক কারণটা বার করবে। কারণ যে গেছে সে তো আর ফিরবে না। কিন্তু আমরা চাই না যে আরও একটা মায়ের কোল খালি হোক বিষয়টা নিয়ে, এবং আরও একটা পরিবার তার সন্তান হারাওক, এটা আমরা চাই না। এর একটা ইতি করা দরকার। সাথে সাথে আমরা রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রতিটা বার যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষাভাষী এলাকার মানুষগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আক্রান্ত হয় এবং জীবন হারায়, মুখ্যমন্ত্রী তার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী নিজভাবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে, বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা করতে পারে। এবং তিনি তো বলতে পারেন, কারণ সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ প্রান্ত থেকে আগত অনেক পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করে, তাদের পরিস্থিতির উপর দাঁড়িয়ে তিনি কথা বলতে পারেন। একটা সময় আসতে পারতো যে বাঙালিরা যদি ভারতবর্ষে বিভিন্ন জনে আক্রান্ত হয়, তাহলে যারা পশ্চিমবঙ্গে কাজ করছে ভারতবর্ষ থেকে আগত তাদের উপর এটা কী হবে? প্রতিদিন ঘটছে। আমরা আপনার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রার্থনা করব, নিবেদন করব, তিনি বিষয়টা যেন একটু ভালো নজরে সুনজরে দেখেন। যারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন প্রান্তে কাজকর্মে যায় তারা যেন সেফটি থাকেন, তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা যেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের সঙ্গে আইনগতভাবে কথা বলে, প্রশাসনিক বিষয়ে কথা বলেন। এটা আপনার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা তাদের কাছে জানাতে চাই। আমার নাম শফিকুল গাজী, আমি যে মারা গেছে তার আত্মীয়। সন্দেহ তো আছে কিছু লোকের উপরে, আর মোবাইল না ঠিক হলে বলতে পারবো না। কিছু লোকের উপরে সন্দেহ আছে, আছে। মেরে ফেলতে পারে। হ্যাঁ, ওখানকার যেখানে কাজ করে ওরা বলছিল যে তোমার ভাই দুপুরবেলায় বাংলা ভাষায় কথা বলতে হলো। ওরা বেশিরভাগ তো সব উত্তরপ্রদেশে কাজ করে, উত্তরপ্রদেশের লোক। বাংলায় কথা বলতে হলো, তো হলো তোর ভাই একটু টেনশনে ছিল। ওরা আর কিছু বলিনি, করে ওরা বাংলা বোঝে না। সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তারা। হ্যাঁ, ওটা বলতে পারবো না, কারণ ওর পরেও আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, আর ওর বন্ধুরা আছে ওরাও কথা বললো 8টা অব্দি। কি বললো সেখানে? তরকারি কাটতে তাড়াতাড়ি শোবো আজকে, তরকারি কেটে রাখ, আমি বাড়ি আসছি। তারপরে তাও ফোন কেটে দিয়েছিল। তারপরে থেকে নিখোঁজ। হ্যাঁ, তারপরে আরো লোকের সাথে কথা বলেছিল, আরো বন্ধুরা আছে তাদের সাথে কথা বললো, 28 বন্ধু আমি কথা বললাম। তারপর খোঁজ পাওয়া যায়নি। ও ফোন করছিলাম তো ফোন তুলছে না কেউ। তোমার নাম? জিন্না আলী। হ্যাঁ, আমরা গতকালকেই এই খারাপ খবরটা আমরা শুনলাম। ছেলেটা অল্প বয়স, পেটের তাগিদে দীর্ঘদিন বোম্বাইতে কাজ করে। মুম্বাইতে কাজের সূত্রে ওখানে উত্তরপ্রদেশেরও কিছু লোকজন, তাদের সাথেও তার ওঠা বসা ছিল, এবং বেশ দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎই গতকালকে আমরা একটা খবর পেলাম যে ছেলেটা রেল লাইনের ধারে পাওয়া গেছে। এবং এর পিছনের রহস্য কী? একটা 23 বছর বয়সের জ্বলন্ত যুবক, কোনো অসুবিধা ছিল না, তার কোনো রোগশোক কোনো কিছুই নেই। কিন্তু পরবর্তীকালে তার পরিবার সূত্রে কম বেশি আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পারছি যে ওখানে উত্তরপ্রদেশে যারা থাকে তাদের একটা সংকীর্ণ মানসিকতা, ধর্মীয় মানসিকতা এবং বাঙালি বিদ্বেষী মানসিকতা নিয়ে তার উপরে আক্রমণ হয়, এবং তাকে মেরে রেল লাইনের উপরে ফেলা হয়েছে, এইভাবে আমরা একটা খবর পেয়েছি। এবং আমরা দ্রুততার সাথে উত্তরপ্রদেশ যারা আছে তাদেরকে চিহ্নিতকরণ করে বোম্বাই পুলিশের কাছে আমাদের আবেদন যে অন্তত খুনিদেরকে যাতে চিহ্নিত করা যায় এবং তাকে উপযুক্ত শাস্তি যাদের ব্যবস্থা করা যায়। এবং সেই সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন রাখব যে এই যে বিভিন্ন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করছে, বাঙালিদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করছে, তার বিরুদ্ধে যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল। নাম? শেখ ইলিয়াস, আমি স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সদস্য। দেখুন, প্রতিটা মৃত্যুই হচ্ছে মানে যন্ত্রণার এবং বেদনার। আর এই ধরনের ঘটনা আমরা প্রায় প্রতিদিনই লক্ষ্য করছি।
যে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা গিয়ে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, কোথাও মৃত্যু, পিটিয়ে মারা ইত্যাদি এই নানা ধরনের ঘটনা ঘটছে। এবং সবচাইতে বড় কথা যে একজন মায়ের কোল খালি হলো আজকেও এখানে। তাহলে এটা কেন হচ্ছে? এই যে বারবার এই ঘটনাগুলো কেন হচ্ছে? আমাদের রাজ্যে কার্যত এই সময়েতে যে বেকারি মানে ব্যাপকভাবে বাড়ছে, ব্যাপকভাবে। কর্মসংস্থানের কোনো জায়গা নেই। যে গরিব মানুষ তারা কম বয়সী ছেলেরা জীবন জীবিকার টানে, আমার রাজ্যেই যদি তার কর্মসংস্থানের জায়গা থাকতো তাহলে অবশ্যই তাকে বাইরের রাজ্যে যেতে হতো না কখনোই। তাহলে আমার রাজ্যে তার কর্মসংস্থানের জায়গা নেই। কলকারখানা কার্যত একটাও তৈরি হচ্ছে না, পারলে প্রতিদিনই বন্ধ হচ্ছে। ১০০ দিনের কাজের প্রকল্প, যেটা নিয়ে গরিব মানুষ মানে অনেকটা জীবন জীবিকা তার নির্বাহের জন্য কাজে লাগতো। এখন এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজ প্রকল্প আজকে বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে। দিল্লির সরকার তারা টাকা বন্ধ করে দিচ্ছে, আর এখানে এরা ১০০ দিনের কাজের টাকার প্রকল্প চুরি দাড়ি জোচ্চুরি এ সমস্ত করে গোটা প্রকল্পটাকেই ঘেঁটে দেওয়ার চেষ্টা করলো। আসলে কি? আসলে ক্ষতিটা হলো কার? গরিব মানুষের। অসংখ্য আমাদের রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরই ক্ষতি হলো। তাহলে আজকের এই যে মৃত্যু, এই মৃত্যুর দায় তাহলে কার? ওখানে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের রাজ্যের রাজ্য সরকারের কি এই দায় নেই এই মৃত্যুর পেছনে? অবশ্যই আমরা মনে করি যে এই মৃত্যুর পেছনেও হচ্ছে আমাদের রাজ্য সরকারেরও দায় আছে। রাজ্য সরকারও দায় এড়িয়ে যেতে পারে না। কারণ এই রাজ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে যেতে হতো না এখান থেকে, এই স্বরূপনগরের এই অঞ্চল থেকে, এই বালতি অঞ্চল থেকে।